হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে আসে কেবলই ঝগড়া করবে বলে? না, শাশুড়ির গোছানো সংসারটা সে ভেঙে দেবে বলেই কি সে শ্বশুরবাড়িতে আসে? এই মনোভাবনা নিয়ে কজন মেয়ে তার শ্বশুরবাড়িতে আসে তোমরা বলতে পারো? অথচ দেখবে শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন আসে সে কিন্তু সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। সে শুরু থেকেই চায় কি করে সবার মন জুগিয়ে থাকবে, কি করে সবাইকে ভালো রাখবে, সবাই যেন তাকে ভালোবাসে। এই ভাবনাটাই কিন্তু তার মনে একমাত্র কাজ করতে থাকে, যে কোন কাজগুলো করলে বা কার পছন্দের কোন কাজটা করলে আমাকে সবাই ভালোবাসবে। শ্বশুরবাড়িতে এসে দুদিন পর থেকেই কিন্তু মেয়েরা কাজ করতে শুরু করে দেয়। সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায়। এই যে কাজগুলো মেয়েরা করে তাতে কিন্তু তাদের একটুও কষ্ট মনে হয় না, যদি তারা শ্বশুরবাড়ির লোকেদের থেকে একটু ভালো ব্যবহার পায়, একটু সাপোর্ট পায়, একটু আদর যত্ন পায়। কিন্তু কজন মেয়ের কপালে এরকম জুটে তোমরা বলতে পারো? আর আমরা মেয়েরা এতটাই বোকা, এটা একটা নির্দিষ্ট সময় পরে এসে বুঝতে পারি। ভাবো, আমরা মেয়েরা যদি বিয়ের আগে শ্বশুরবাড়িতে যে কাজ করি তার 10% কাজও বাড়িতে করতাম, মায়ের হাতে হাতে সহযোগিতা করে দিতাম, তাহলে মা না জানি কতই খুশি হতো। এটা আমরা অনেক দেরিতে বুঝতে পারি। আর যখন বাপের বাড়িতে থাকি বিয়ের আগে, তখন তো মাকে শুধু আমরা অর্ডারই দিয়ে যাই, মা আজ এটা খাবো না সেটা খাবো, এটা নয় সেটা খাবো। কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিন্তু সবাই কি খাবে সেই খেয়াল একটা মেয়েকে রাখতে হয়। তারপরেও তাকে দিনের শেষে শুনতে হয় নানান কটু কথা, শুনতে হয় সারাদিন তুমি কি এমন কাজ করেছো যার জন্য তোমাকে এত মাথায় তুলে রাখতে হবে। তার ছোট ছোট শখ আহ্লাদগুলোকেও এখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। কোনো মেয়ে যদি চাকরি করে, সে কিন্তু তার ডিউটিতে যাওয়ার আগে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে তারপর ডিউটির জন্য বাড়ির বাইরে বেরোয়। এবং ডিউটি করে যখন সে বাড়িতে ফেরে যথেষ্ট ক্লান্ত থাকে সে, তারপরেও কিন্তু তাকে বাড়ি ফিরে এসে বাড়ির যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোও করতে হয়। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। একটা ছেলে সকালে ঘুম থেকে উঠলো, ওঠার পরে রেডিমেড সমস্ত খাবার তার হাতের কাছে তৈরি হয়েই থাকে, সেগুলো সে খায়, খেয়ে দিয়ে ডিউটি টাইম অনুযায়ী সে ডিউটিতে চলে যায়। আসার পরে সবাই বলে ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, ও ডিউটির থেকে মাত্র ফিরেছে, এখনও রেস্ট নেবে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এ সমস্ত জিনিস হয় না। হ্যাঁ, আমি জানি ছেলেরাও অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে, কিন্তু তারা তবু টাকা ইনকাম যখন করে না একটা ছেলে, তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়, অনেকটা তাকে মানে কি বলবো আদর আপ্যায়ন করা হয়। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো খুব কমই দেখতে পাওয়া যায়। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন তাকে তার শ্বশুরবাড়ির গুটি কয়েক লোক, যাদের স্বভাবটাই এরকম, তারা দেখবে মজার ছলে মেয়েটাকে নানানভাবে আঘাত দেয়, নানানভাবে নানান কথা শুনিয়ে থাকে। কিন্তু এই ব্যবহারটা যখন দিনের পর দিন ঘটতে থাকে আর মেয়েটা যখন একটা সময় পর প্রতিবাদ করতে শুরু করে, তখনই মেয়েটা সবার কাছে খারাপ হয়ে যায়। তখন সকলেই বলে যে মেয়েটার মুখ খুব বেশি, মেয়েটা খুব একটা ভালো না। এই সমস্ত কথা, যতদিন তুমি মুখ বুজে সবটা সহ্য করে নেবে ততদিন তুমি তাদের কাছে ভালো। যখনই তুমি দু একটা পাল্টা জবাব দিতে আরম্ভ করবে, তখনই দেখবে তুমি সবার কাছে খারাপ হয়ে গেছো। একটা মেয়ে যখন গৃহবধূ হয় তাকে সংসারের সমস্ত কাজ করতে হয়, কিন্তু তাকে কিন্তু সবাই বলে যে তুমি কি করো সারাদিন, শুধু সংসারের কাজ করো। মানে তাকে এভাবে বোঝানো হয় যে সে বেকার, সে সারাদিন মানে সংসারের কাজটা কোনো কাজই না, বাচ্চা সামলানোটা কোনো কাজই না, শুধু টাকা ইনকাম করলে সেটাই একমাত্র কাজ। এরকমই সমাজের লোকজন আমাদেরকে বোঝায়। সত্যি এখন ভাবি যে পড়াশোনা করে কি করলাম, না পেলাম একটা চাকরি, না করতে পারলাম কিছু জীবনে, এই শুধু সংসারের কাজ করে আর বাচ্চা সামলেই মনে হয় জীবনটা শেষ হয়ে যাচ্ছে। একটা সময় পরে বাচ্চাও সেভাবে বুঝবে কিনা তাও যায় না। এটা তো নিয়মই, বাচ্চাও একটা সময় পরে বুঝবে না,
ওরও একটা নিজস্ব জীবন হবে, সব কিছু ওর নিজের পছন্দ মতো হবে। তো এই যে আমরা যারা মেয়েরা আছি না, যারা মানে হাউসওয়াইফ, শুধু সংসারের কাজ করি, যেটা আর পাঁচজনের চোখে যে কোনো কাজই না, তাদের না আমি বলবো কিছু না কিছু কাজ করা প্রয়োজন। সে তুমি ইউটিউবে ভিডিওই বানাও, বা সেলাইয়ের কাজ করো, বা পার্লারের কাজ করো, কিছু একটা করো, নিজেকে খুশি রাখার জন্য অন্তত কিছু করো, নিজের পরিচিতি গড়ার চেষ্টা করো। কারণ এভাবে আর কতদিন বলো তো? আমরা সত্যি মানে লোকের কথা শুনতে শুনতেই না আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমরা না পারি সেভাবে কারো মুখের ওপরে কিছু চড়া জবাব দিতে, না পারি কিছু করতে। একটা সময় পরে মনে হয় যে একার জীবনই খুব ভালো, একাকিত্বটাই যেন খুব শান্তির। একটা সময় যে মেয়েটা অনেক লোকজন নিয়ে থাকতে ভালোবাসতো, সেই মেয়েটাও একটা সময় চায় যে সে যেন একা থাকে, একাকিত্বকে সে এতটাই ভালোবেসে ফেলে। মেয়েদের জীবনটা সত্যি খুবই কষ্টের। বিয়ের আগে থাকতে হয় বাবার অধীনে, বিয়ের পর থাকতে হয় স্বামীর অধীনে, আর বয়স্ককালে থাকতে হয় সন্তানের অধীনে। বিয়ের আগে যখন কোথাও ঘুরতে যেতে চাইবে, তখন বাবা মা বলবে যা ঘোরার বিয়ের পরে ঘুরবি, স্বামী ঘোরাবে। আর যখন বিয়ে হয়ে যাবে, তখন স্বামী বলবে যা ঘোরার আগেই ঘুরে নিয়েছো, বিয়ের আগে। এখন আর এত ঘুরলে চলবে না, এখন সংসার সামলাতে হবে, সংসারে মন দিতে হবে। আর বয়স্ককালে যখন ঘুরতে চাইবে, তখন তো একে শরীর দেবে না, আর বাচ্চারা বলবে যে এখন কি আর তোমার এই ঘোরার বয়স আছে যে তুমি ঘুরতে যেতে চাইছো? তাই মেয়েদের মানে জীবনটা সবার অধীনেই কেটে যায়, সবার কথা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে যায়। আমি প্রত্যেকটা মেয়েকেই একটা কথা বলতে চাই যে দেখো, তুমি কিছু করো বা নাই করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। সে তুমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানিয়েই নিজের পায়ে দাঁড়াও, অথবা সেলাইয়ের কাজ করো, অথবা পার্লারের কাজ করো, অথবা আঁকাঝোঁকা করো, যেটা তোমার ভালো লাগে সেটাই করো। কিন্তু কিছু একটা করো, নিজেকে ব্যস্ত রাখো, দেখবে তুমিও বেশ ভালো রয়েছো। কারণ মেয়েদের নিজের পরিচিতি গড়াটা খুব দরকার। এগুলো কিন্তু শুধু আমার কথা না, এগুলো প্রায় 80% মেয়ের মনের কথা। তোমরা যদি চারপাশে চোখ একটু বোলাও, তাহলেই দেখতে পারবে যে হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই এমন কিছু সমস্যা রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। প্রথমেই তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে যে আমি কিন্তু আমার ছেলেকে বাজারের কেনা স্যারেলেক খাওয়াই না, আমি ঘরে তৈরি স্যারেলেক ছেলেকে খাওয়াই। প্রথমে জল দিই, তার মধ্যে তাল মিশ্রি দিয়ে 2 চামচ ঘরে তৈরি স্যারেলেক দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে আমার ছেলে যে ঘনত্ব খেতে পারে সেই ঘনত্ব অনুযায়ী রেখে ওটাকে ঠান্ডা করে তারপর কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি। তার পাশাপাশি কিন্তু আমি আরেকটা কাজ করি, ওকে যখন আমি খাওয়াই তার সাথে সাথে আমি কিন্তু নিজেও খেয়ে নেই। আমি আমার জন্য দুধ, কলা আর ছাতু, খেজুর, কিশমিশ দিয়ে একটা স্মুদি বানিয়েছিলাম, আর সেটাই কিন্তু আমি সকালে খেয়ে থাকি। এটা খেলে শরীরে অনেকটা স্ট্রেংথ পাওয়া যায়, আর সারাদিন অনেক এনার্জি থাকে, শরীর ক্লান্ত খুব কমই হয়। তাই তোমাদের যাদের সি সেকশন ডেলিভারি হয়েছে তারা কিন্তু এই স্মুদিটা খেতেই পারো। এটা খেলে দেখবে এখন থেকে আর দুর্বল লাগছে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছ কেটে ফেলেছি। আমাদের জন্য কেটেছি ইলিশ মাছ, আর ছেলের জন্য কেটেছি কই মাছ। আমি কিন্তু আজকে কই মাছটা প্রথম কাটলাম। মানে আমি এই সমস্ত কাঁটাযুক্ত মাছ কাটতে খুবই ভয় পাই, যেগুলো মানে তাজা থাকে, যেগুলোকে আমরা জিওল মাছ বলে থাকি। এবার আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিয়েছি ঝিঙ্গে, পটল, পেঁপে, কুয়াশ আর অল্প পরিমাণে ব্রাহ্মী শাক। এখন
এতে আমি লবণ হলুদ দিয়ে আমার ছেলের খাবারের তরকারিটা কিন্তু আমি রান্না করে নেব। আর আমি চেষ্টা করি, আমরা চেষ্টা করি আমার ছেলের জন্য সবসময় ভালো জিনিসটা তাকে দেবার। যেমন ধরো, সিলভারের বাসনে যদি তুমি রান্না করো তাহলে বাচ্চার অনেক ক্ষতি হয়, বাচ্চা কেন বড়দেরও প্রচুর ক্ষতি হয়। তাই আমরা ছেলেকে রান্না করে দেবার জন্য একটা পিতলের কড়াই কিনে এনেছি, আর সেই কড়াইয়ে কিন্তু আমি ছেলের সমস্ত খাবার তৈরি করি। তো দেখো, ছেলের তরকারি তো ওদিকে বসিয়ে দিয়েছি ঝোল দিয়ে, এখন সবজিগুলো সেদ্ধ হচ্ছে। আর এই সাইডে আরেকটা ওভেনে আমি আরেকটা কড়াই বসিয়ে আমাদের ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। একা একা ক্যামেরা করে ভিডিও করা, তারপর এডিট করা কতটা যে কষ্টের, যারা একা একা এই সমস্ত কাজ করে তারাই একমাত্র জানে। আমার বাঁ হাতে ক্যামেরা রয়েছে আর ডান হাত দিয়ে আমি মাছগুলো নামাচ্ছি। আমার খুবই প্রবলেম হচ্ছিল এভাবে করতে, কিন্তু যেহেতু ইউটিউবে কাজ করি তো এগুলো আমার করতেই হবে, আর আমি চাই তোমাদেরকে সমস্তটা দেখাতে। আজকে ইলিশ মাছটা রান্না করব বেগুন দিয়ে, তাই বেগুনগুলোকে কিন্তু আমি প্রথমেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কারণ হলুদ লবণ দিয়ে যদি তুমি আগেই বেগুনটাকে মাখিয়ে রেখে দাও তাহলে দেখবে যে বেগুন তেল অনেকটা কম খাচ্ছে। আর আমি তো একটু কিপটে স্বভাবের মানুষ, তাই আমি চেষ্টা করি যেভাবে যতটা সঞ্চয় করা যায়। তো দেখো, এখন আমি মশলাটা করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি মিক্সার জারে কিছুটা থেতো করা আদা। এবার গাছ থেকে লঙ্কা তুলতে এসেছি। আমাদের ঘরের দরজার সামনে একটা খুব সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এ গাছে এবছর প্রচুর লঙ্কাও হয়েছে, আর লঙ্কাগুলো বেশ ঝাল। তো কয়েকটা লঙ্কা গাছে পেকে গিয়েছিল, এটা সকালেই দেখেছিলাম। তো ভাবলাম যে আজকে গাছের ফ্রেশ লঙ্কা দিয়েই রান্নাটা করা যাক। এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জল, না হলে তো ভালো করে ব্লেন্ড হতে চায় না। তাই এই মিক্সারের বাটিটা আমি কিছুদিন আগেই কিনেছি, দাম প্রচুর। এত ছোট একটা মিক্সার জার, এটার দাম নিয়েছিল 280 টাকা। এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুনটাকে নামিয়ে সেই তেলেই আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি ওই বেটে রাখা মশলাটা, তার সাথে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ, যেটা ভিডিওতে দেখাতে তোমাদেরকে ভুলে গিয়েছি। তো যখন মশলাটার থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করবে সেই সময় আমরা ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু চাইলে বেগুন দিয়ে এভাবে ইলিশ রান্না করতেই পারো। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তো ইলিশ বাজারে সবসময়ই পাওয়া যায়। দামটা একটু চড়া হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর ইলিশ মাছ তো আমার খুবই প্রিয়। তোমাদের কার কোন মাছ প্রিয়, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো বিকালবেলায় ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম রাস্তা হাঁটতে। এখনও নতুন হাঁটা শিখেছে, তাই আমার হাত ধরে আর হাঁটতে চায় না, সারাক্ষণ একা একাই হাঁটতে চায়। আর দেখো ও কি খুশি, তুত্তুর করে হাঁটতেই থাকে। আমি তো ওকে নিয়ে বাইরে বেরোলে ক্লান্ত হয়ে যাই, কারণ এখন তো আর আমার এত হাঁটতে ভালো লাগে না। ও তো এখন নতুন হাঁটা শিখেছে, তাই ওর হয়তো প্রচণ্ড ভালো লাগে। রাস্তায় একবার পড়েও গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে।